এই ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদের কাছে আজকে একটা ভয়েস চেঞ্জের ইন্ট্রোডাকশনটা বলবো। আর এই ইন্ট্রোডাকশনটা শেখা বা জানা আমাদের কিন্তু প্রচণ্ড জরুরি। কারণ আমরা যখন একাডেমিক এডুকেশন শিখি বা আমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছে যখন যাই, এই ভয়েস চেঞ্জটা যখন তারা আমাদের শেখান, এতটা ডিটেইলি কিন্তু তারা শেখাবে না। আমি যে জিনিসগুলো আপনাদেরকে আজকে বলবো এই ভিডিওতে, সেগুলো জানা থাকলে ভয়েস চেঞ্জ আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাই দেখতে থাকুন আমি কোন কোন জিনিসগুলোর মধ্যে আলোকপাত করছি আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, শুরু করছি আর একটা নতুন ভিডিও। ঝরঝরে ইংরেজি বলা, এটা আমাদের সবার টার্গেট। যারা আপনারা এই চ্যানেলে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, সবাই কিন্তু ঝরঝরে ইংরেজি বলতে পারার জন্যেই, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্যেই আপনারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন। এবং আমি চেষ্টা করছি সর্বতোভাবে আপনাদেরকে সাহায্য করা, যাতে করে আপনাদের ইংরেজিটা অনেকাংশেই গ্রো করে এবং গ্লো করে। বেশ কিছু জিনিস আমি অলরেডি গ্রামারে শিখিয়েছি আপনাদেরকে, আমি ডিসকাস করেছি আগের ভিডিওগুলোতে। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আমরা টেন্স করেছি, আমরা মডেলস করেছি এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি। আজকে থেকে, এই ভিডিও থেকে আমি শুরু করছি ভয়েস, যেটা ইংরেজি ল্যাঙ্গুয়েজে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি ভয়েস চেঞ্জের কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আপনি অনেকটাই পরাধীন, মানে স্বাধীনভাবে ইংরেজি বলতে পারবেন না, আপনাকে কম্প্রোমাইজ করে ইংরেজি বলতে হবে। সেই জন্য ভয়েসটাকে সঠিকভাবে শিখে নেওয়া ইংরেজি শেখার ক্ষেত্রে একটা বিরাট বড় পদক্ষেপ। হ্যাঁ, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন, আমি দেখেছি, প্রত্যেকের কমেন্ট আমি পড়ি নিয়মিত করে, এবং সেখানে দেখেছি আপনারা প্রত্যেকটা বিষয় ভিত্তিক প্লে লিস্ট বানাতে বলেছেন আমাকে, এবং আমি অবশ্যই সেটা বানাবো। আমি সময়ের অভাবের জন্য আমি সেগুলো করতে পারছি না, কিন্তু আমার মাথায় রয়েছে। খুব শিগগিরই আলাদা আলাদা বিষয়ের ওপরে আমি প্লে লিস্ট বানাবো, এবং আপনারা আপনাদের পছন্দ মতো প্লে লিস্টগুলো দেখে ভিডিওগুলোকে দেখতে পারবেন। বন্ধুরা, ভয়েস চেঞ্জের সঙ্গে কিন্তু টেন্সের একটা নিবিড় যোগাযোগ আছে। তো আজকে টেন্স ওয়াইজ ভয়েস আমরা করছি না বন্ধুরা। ভয়েস তো অনেক আছে, যেমন আমরা বলি অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, নিউট্রাল ভয়েস, কোয়াসি প্যাসিভ ভয়েস, এরকম ভয়েস রয়েছে। তবে ইংরেজিতে কথোপকথনের জন্য আমাদের মূল যেই ভয়েসগুলো প্রয়োজন, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। ভয়েসকে আমরা বাংলায় বলি বাচ্য, আর অ্যাক্টিভ ভয়েসকে আমরা বলি কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েসকে আমরা বলি কর্মবাচ্য। তাহলে এই কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য, কাকে বলে কর্তৃবাচ্য, কাকে বলে কর্মবাচ্য, এটা জানা একটু জরুরি। কর্তৃবাচ্য মানে হচ্ছে যেখানে কর্তা অ্যাক্টিভ থাকে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। কর্তৃবাচ্য, কর্তা যেখানে সরাসরি কাজ করছে, সেটা কর্তৃবাচ্য। কর্মবাচ্যটা কি? কর্মবাচ্যতে কর্তা কিন্তু সরাসরি কাজ করে না, পরোক্ষভাবে থাকে, প্রত্যক্ষভাবে থাকে না। এখানে কোন জিনিসটা মূল হয়? মূল হয়ে যায় হচ্ছে কর্মটা, মানে যেটা কর্মবাক্যের সেটা কিন্তু প্রধান হয়ে যায় কর্মবাচ্যে, মানে প্যাসিভ ভয়েসে। সাবজেক্ট যেহেতু ডিরেক্ট থাকে না, অ্যাক্টিভ থাকে না, সেই জন্য সাবজেক্ট প্যাসিভ হয়ে যায়, এবং সেই জন্য এই ভয়েসটাকে আমরা বলি প্যাসিভ ভয়েস। আচ্ছা, এবার প্রশ্ন আসতে পারে মনে যে কোন জিনিসটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসে বলবো, কোন জিনিসটাকে আমরা প্যাসিভ ভয়েসে বলবো। বন্ধুরা, এই ধারণাটা পরিষ্কার রাখা খুব জরুরি। দেখবেন অনেক সময় এরকম হয় যে কোনো একটা সেন্টেন্স হচ্ছে বা বলা হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু সাবজেক্টই খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমরা কম্প্রোমাইজ করি সেন্টেন্সটাকে, বা ঠিক মতো বলতে পারি না। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যদি আমি বলি আমাদের বাড়ির সামনের রাস্তাটা তৈরি হচ্ছে। এবার ভেবে দেখুন, আমাদের বাড়ির সামনের রাস্তাটা তৈরি হচ্ছে, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, ঠিক আছে? এখানে অবজেক্ট আছে, রাস্তাটা অবজেক্ট। কেউ না কেউ তো করছে ঠিকই, কিন্তু এটা জরুরি না যে কে করছে সেটার মধ্যে কিন্তু আলোকপাত করাটা এখানে জরুরি না। এখানে কোন জিনিসটা তৈরি হচ্ছে সেটাতে আলোকপাত করা জরুরি। সেজন্য এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ ভয়েসে বলতে হবে, ঠিক আছে? অ্যাক্টিভ ভয়েসে আমরা কখন কথা বলি? যখন আমরা সাবজেক্টের ওপরে, মানে কর্তার উপরে বেশি আগ্রহী হই, তখনই আমরা অ্যাক্টিভ ভয়েসে কথা বলি। আর প্যাসিভ ভয়েসটা কখন বলি? যখন আমরা কর্মের ওপরে বা অবজেক্টের ওপরে বেশি আগ্রহী হই, তখনই আমরা প্যাসিভ ভয়েসে কথা বলি। তো আমরা তো আগে থেকে ডিটারমাইন্ড হয়ে থাকতে পারবো না যে এবার আমি অ্যাক্টিভ ভয়েসেই সব কথা বলবো বা প্যাসিভ ভয়েসেই সব কথা বলবো, এমনটা হয় না। এটা ডিপেন্ড করে পরিস্থিতির ওপরে। পরিস্থিতি যদি এটা দেখায় যে সাবজেক্টের উপর ইন্টারেস্টেড হওয়া জরুরি, তখন সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসে বলবো। আর পরিস্থিতি যদি অবজেক্টের উপর ইন্টারেস্টেড হয়ে কোনো কিছু এক্সপ্রেস করতে
ইনসিস্ট করে, তাহলে সেই সেন্টেন্সগুলোকে আমাদের কিন্তু প্যাসিভ ভয়েসেই বলতে হবে। তাহলে এই বিষয়টা আমাদের জানা খুব জরুরি। আচ্ছা, এবার ধরুন একটা সেন্টেন্স আমি যদি বলি আমি গান গাই, আমি ইংরেজিতে বলতে পারি আই সিং, আমি গান গাই আই সিং। এবার যদি এটাকে প্যাসিভ করতে বলা হয় তাহলে কিন্তু একটু সমস্যায় পড়বো আমরা। কেন সমস্যায় পড়বো? আই সিং বলে সেন্টেন্সটা শেষ হয়ে গেল, কিন্তু এই সেন্টেন্সে কিন্তু কোনো অবজেক্ট নেই। সেন্টেন্সটার সেন্স আছে কিন্তু সেন্টেন্সটার মধ্যে কোনো অবজেক্ট নেই। কি করে বুঝবো অবজেক্ট নেই? আচ্ছা, এই সেন্টেন্সটাকে যদি আমি আরেকটু বাড়াই, আমি প্রতিদিন সকালে গান গাই, আই সিং ইন এভরি মর্নিং, এবার কি অবজেক্ট পেলাম? না, এবারও পেলাম না। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটাকে কিন্তু প্যাসিভ করা যাচ্ছে না। কি করে বুঝবো যে কোনো সেন্টেন্সকে প্যাসিভ করা যায়? যখন সেই সেন্টেন্স একটা অবজেক্ট থাকে। যেমন আমি যদি বলি আমি প্রতিদিন সকালে রবীন্দ্রসঙ্গীত গাই, তাহলে কি বলবো? আই সিং রবীন্দ্রসঙ্গীত ইন এভরি মর্নিং। তাহলে এখানে যদি এখন প্রশ্ন হয় এখানে কোনটা অবজেক্ট, তাহলে অবজেক্ট হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। কি করে অবজেক্ট চিনবো? খুব মন দিয়ে শুনবেন। অবজেক্ট চেনার রাস্তা হচ্ছে বাক্যের মধ্যে যে প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়া আছে, সেই মূল ক্রিয়াটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। খুব মন দিয়ে শুনবেন, কি বা কাকে। ইংরেজিতে হোয়াট আর হুম, যে উত্তরগুলো পাওয়া যাবে সেগুলো অবজেক্ট। বন্ধুরা, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের কিন্তু ভয়েস চেঞ্জ হয়। ট্রানজিটিভ ভার্বকে আমরা বাংলায় বলি সকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার কর্ম আছে, যে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, সেগুলো হচ্ছে সকর্মক ক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব। যেরকম আমি আগেই বলেছি যে আমি প্রতিদিন সকালে রবীন্দ্রসঙ্গীত গাই, তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে গাওয়া মানে সিং, কি গাই? রবীন্দ্রসঙ্গীত, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব। এটাকে আমি ভয়েস চেঞ্জ করতে পারি প্যাসিভ ভয়েসে। ঠিক আছে, কিন্তু যদি আমি বলি আমি প্রতিদিন সকালে গাই, তাহলে আই সিং ইন এভরি মর্নিং, কি গাই? কাকে গাই? কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। তাহলে এখানেও সেন্টেন্সটার মিনিং আছে কিন্তু প্রিন্সিপাল ভার্বটা কিন্তু ইনট্রানজিটিভ, যেটা বাংলায় আমরা বলি অকর্মক ক্রিয়া। এই বাক্যে কোনো কর্ম নেই, তাহলে এটাকে কিন্তু আমরা প্যাসিভ ভয়েস করতে পারছি না। তাহলে ট্রানজিটিভ ভার্বেরই একমাত্র ভয়েস চেঞ্জ হয়, ইনট্রানজিটিভ ভার্বের কিন্তু হয় না, এটা মাথায় রাখতে হবে। তো এইভাবে আমরা শিখব, টেন্স ওয়াইজ আমরা ভয়েস চেঞ্জটা শিখব, সেটা স্টেপ বাই স্টেপ পরবর্তী ভিডিওগুলোতে থাকবে। আজকের এই ভিডিওতে আমি একটা ইনিশিয়ালি একটা আপনাদের ধারণা দিচ্ছি ভয়েস চেঞ্জটা কী এবং কিভাবে আমরা ভয়েস চেঞ্জগুলোকে আমাদের কথোপকথনে আনতে পারি বা লিখিত ইংরেজিতে আনতে পারি। দেখুন, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে বা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে আনার জন্য বেশ কিছু নিয়ম আছে। এটা টেন্স ভিত্তিক স্ট্রাকচারসগুলো থাকে। ঠিক আছে, এবার আমাদের টোটাল আমরা টেন্সে শিখেছিলাম যে আমরা টোটাল আমাদের কাছে টেন্স আছে 12টা, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এবং প্রত্যেকটা টেন্সে 4টে করে সাবডিভিশনস। কী কী সেগুলো? সিম্পল বা ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে 3টে টেন্সে এই 4টে সাবডিভিশন মানে টোটাল 12টা টেন্স আমাদের কাছে আছে। তাহলে যখন ভয়েস চেঞ্জ করব তখন কি 12টা টেন্সই আমাদের করা সম্ভব? না, এই 12টা টেন্স থেকে 4টে টেন্সকে আমরা বাদ দিয়ে দিই যেগুলোর ভয়েস চেঞ্জ হয় না। যেমন পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মগুলো 3টে টেন্সেরই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই 3টে টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে এই 4টা টেন্সকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, এই 4টা টেন্সের ভয়েস করা যাবে না। তাহলে বাকি পড়ে থাকলো 8টা টেন্স, ওই 8টা টেন্সের ভয়েস চেঞ্জ সম্ভব। এবং আমি আগামী ভিডিওগুলোতে প্রত্যেকটা টেন্স ধরে ধরে কীভাবে স্ট্রাকচারসগুলো দিয়ে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসে বিভিন্ন টেন্সে স্ট্রাকচারসগুলোর পরিবর্তন হয় এক্সাম্পল সমন্বয়ে আমি আপনাদেরকে সেই জিনিসগুলো তুলে ধরবো। আপনারা সেগুলোকে ভালো করে ফলো করবেন এবং প্র্যাকটিস করতে হবে যাতে করে আমাদের ভয়েসটার উপর একটা ফুল কন্ট্রোল আসে। আর ভয়েস চেঞ্জে যদি কন্ট্রোল না আসে বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের ইংরেজিটা সেইভাবে গ্রো করবে না। তাহলে বেসিক্স জায়গাগুলোকে শক্ত করুন। আমি সঙ্গে আছি, যার যেটা প্রশ্ন আছে আপনারা কমেন্ট বক্সে লিখুন, আমি সেই কমেন্টগুলোকে পড়ে আমি সেগুলোকে আপনাদের পরবর্তী ভিডিওগুলোতে রেসপন্ড করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ভয়েস চেঞ্জটা আশা করি একটা ধারণা এলো। তাহলে এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা ভয়েস চেঞ্জ স্টার্ট করব। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব সিম্পল প্রেজেন্ট টেন্স
এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই দুটো টেন্স নিয়ে, যেখানে আমরা দেখব কি করে প্রেজেন্ট টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের মধ্যে ব্যবহার করতে পারি। একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাবো, সেগুলো আসবে পরের ভিডিওতে। খুব ভালো করে এগুলোকে প্র্যাকটিস করুন, দেখবেন আপনাদের ইংরেজি অনবদ্য হচ্ছে। ঠিক আছে, আজকের ভিডিওতে এইটুকুই। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, আমাদের চ্যানেলের পাশে থাকুন, একটা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন, যাতে করে আমরা আরও মানুষের কাছে পৌঁছতে পারি, আমি এনকারেজড হয়ে আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আজকে এটুকুই, খুব ভালো থাকবেন, খুব শিগগিরই সাক্ষাৎ হচ্ছে।